টানা ২ বছরের চড়া মূল্যস্ফীতির নির্মম শিকার দেশের অনানুষ্ঠানিক খাতের শ্রমিক ও দিনমজুর। ফলে কোনোমতে খেয়ে পড়ে বেঁচে থাকতে সংগ্রাম করতে হচ্ছে প্রতিনিয়ত। আর তাই তাদের কাছে শ্রম অধিকার কিংবা নিরাপত্তার বিষয়টি একেবারেই গৌণ। প্রতি বছর মে দিবস ঘিরে এই আলোচনায় গতি এলেও বদল আসে না তাদের ভাগ্যে। বিশেষজ্ঞরা বলছেন, টেকসই উন্নয়ন করতে হলে এই খাতে নজর বাড়ানোর কোনো বিকল্প নেই। রাকিব হোসেনের রিপোর্ট, ছবি তুলেছেন শাহিন রেজা। বৈশাখের তপ্ত রোদে যেন আগুনের হলকা। অসহ্য এই গরমে যেখানে কোনো মতে বেঁচে থাকাই দায়, সেখানে জীবিকার তাগিদে হাড়ভাঙা খাটুনিতে মগ্ন থাকতে হয় কুড়িগ্রামের নূর মোহাম্মদকে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অক্লান্ত শ্রমের বিনিময়ে তার প্রাপ্তি মাত্র ৬০০ টাকা। চড়া মূল্যস্ফীতির এই সময়ে সামান্য এই অঙ্কটাও যেন উড়ে যায় তপ্ত কড়াইয়ে এক ফোঁটা পানির মতো। তাহলে কিভাবে চলে ৮ সদস্যের পরিবার? চেষ্টা করি যতটুকুই হয় অতটুকুই হলে তাও চলবে। দেখা যায় মাসে ১০-১৫ হাজার টাকা লাগে, কিন্তু পার ডে প্রত্যেক মাসেই তো ১০-১৫ হাজার হয় না। মজুরির বিচারে কিছুটা এগিয়ে নির্মাণ শ্রমিকরা, কিন্তু পরিবেশ, নিরাপত্তা আর নিয়মিত কাজ পাওয়ার ক্ষেত্রে অনিশ্চয়তা থাকে প্রতিনিয়ত। ফলে মাসের বড় একটা সময় থাকতে হয় বেকার হয়ে। তাই তাদের কাছে অর্থহীন অধিকার কিংবা শ্রম দিবসের তাৎপর্য। মাসের মধ্যে হয়তো ১৫ দিন কাজ করি, ২০ দিন কাজ করি, কোনো দিন মাসে 10 দিন কাজ করি। যারা কারখানা হিয়াবে সুযোগ সুবিধা আছে, যারা মিলে অফিস আদালত করে হিয়াবে সুযোগ আছে। বড় লোক হইতে স্যার, আমরা গরিব মানে কি মরতেই আছে, নিচের দিকে যাইতে আছে, উঠতে আসছে না। শিল্প শ্রমিকদের অধিকারও নিশ্চিত হয়নি গেল ৫ দশকে। নানা প্রশ্ন আর শর্তের দোহায়ে পোশাক খাতে বেশ খানিকটা ইতিবাচক বদল এলেও বাইরে রয়ে গেছেন বড় একটা অংশ। ৮ ঘন্টা শুধু বেতন যা তাই পায়, আর ১০ ঘন্টা হইলে 2 ঘন্টা ওভার টাইমের টাকা পায়। মাতৃকালীন ছুটির টাকা যখনকার ছুটি যায় তখনই সাথে সাথে আমাদের দিয়ে দেয়। চিকিৎসা কর্মস্থলে যদি কোনো দুর্ঘটনা ঘটে তখনই কোম্পানি বহন করে। বিশেষজ্ঞরা বলছেন, শ্রম অধিকার ও কর্মপরিবেশ শুধু শিল্প কারখানায় দেখলে হবে না, নজর দিতে হবে সুবিধাবঞ্চিত অনানুষ্ঠানিক খাতেও। শুধু মালিকদেরকে ইনসেন্টিভ দিলে হবে না, শ্রমিকদেরকেও ইনসেন্টিভ দিতে হবে। শুধু মালিকদেরকে অধিকার দিলে হবে না, শ্রমিকদেরকেও অধিকার দিতে হবে। এই মূল নীতিটা এবং গণতান্ত্রিক নীতিটা যদি সরকার অনুসরণ করে, তাহলে সংগঠিত খাতে শ্রমিকদের অধিকার আরও নিরঙ্কুশ করতে হবে, আর অসংগঠিত খাতে শ্রমিকদের অধিকার চালু করতে হবে। এগুলো আমরা আস্তে আস্তে এগুলো। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বলছেন, আইএলওর নির্দেশনা মেনে শিল্প শ্রমিক অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার। ৮ ঘন্টার বেশি যারা শ্রমিক কাজ করায়, এই সব কিছু দেখার আমাদের পুরো বাংলাদেশে আমাদের ইন্সপেকশন টিম আছে। ওরা এগুলো ইন্সপেকশন করে যেখানে ত্রুটি বিচ্যুত হয় আমরা তাদের বিরুদ্ধে অ্যাকশন নিই। সবশেষ হিসাব অনুযায়ী দেশে কর্মজীবী মানুষের সংখ্যা ৭.৫ কোটির বেশি। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা। তীব্র দাবদাহে আশঙ্কাজনক হারে কমেছে আবাসন খাতে কাজ করা শ্রমিকের সংখ্যা। ব্যবসায়ীরা জানান, লম্বা সময় ধরে কাজ করা সম্ভব হচ্ছে না এমন আবহাওয়ায়, যার প্রভাব পড়ছে প্রকল্প বাস্তবায়নে। অন্যদিকে পোশাক খাতে কমেছে উপস্থিতি। সংশ্লিষ্টরা বলছেন, চলমান অর্থনৈতিক সংকটের মধ্যে নতুন বিপত্তি, অসহনীয় উত্তপ্ত পরিবেশ। মইনুল হাসানের প্রতিবেদন। তীব্র দাবদাহে অসহনীয় জনজীবন, যেখানে বেশি বিপত্তিতে শ্রমজীবী শ্রেণী। তপ্ত রোদের তাপে কাজ করা কঠিন, যারাও বা করছেন অল্পতেই উঠছেন হাঁপিয়ে, যার প্রভাবও প্রতিদিনের কর্মজীবনে। কমছে দিনমজুর শ্রমিকের সংখ্যা। রাজধানীতে উল্লেখযোগ্য হারে শ্রমিক কমছে আবাসন খাতে। গেল 2 মাস আগের তুলনায় যা কমেছে অন্তত 30%। ফলে গতি কমেছে সরকারি বেসরকারি নানা অবকাঠামো নির্মাণ প্রকল্পে। কয়েকটা জায়গায় আমার 10টা প্রজেক্ট চালু আছে। এখানে প্রায় 1500 শ্রমিক 1600 শ্রমিক আগে কাজ করত, সেখানে এখন 1200-1300 শ্রমিক কাজ করছে। আমার কোম্পানির যে শ্রমিকরা কাজ করতেছে সেখানে কর্মঘণ্টা অনেকটাই কমে আসছে, যেহেতু তারা অসুস্থ হয়ে পড়ে বেশি তাপদাহের কারণে। শ্রমিকদেরটাও দেখতে হয় আমাদের। দিনের উচ্চ তাপমাত্রা এড়িয়ে রাতের বেলায় কাজের কৌশল নিয়েছে অনেক প্রতিষ্ঠান। কমানো হয়েছে কর্মঘণ্টাও, যাতে নির্ধারিত সময়ে কাজ শেষ করা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। বাড়ছে আর্থিক ক্ষতিও।
কোনো জায়গায় 10%, কোনো জায়গায় 20%, এমনকি 30%ও কিন্তু অনেক জায়গায় শ্রমিক কমে যাচ্ছে বা কমে গেছে। ফলে কাজের গতিও কিন্তু কমে গেছে। এই জায়গায় যদি এভাবে কমে আসতে থাকে তখন কিন্তু অর্থনীতিতে তো একটা ইম্প্যাক্ট পড়বে বলে আমি মনে করি। শ্রমিক সংকটের প্রভাব পোশাক খাতেও। উদ্যোক্তারা জানালেন, সেলাইয়ের সাথে জড়িত পোশাক কর্মীদের সংকট খুব একটা না হলেও ডাইং ওয়াশিংয়ের কাজ করা কর্মীদের অনুপস্থিতি বেড়েছে 25%। সাথে রয়েছে লোডশেডিংয়ের খরচ, যাতে বাড়ছে উৎপাদন ব্যয়। আমাদের ইন্ডাস্ট্রিয়াল এরিয়াগুলোতে এনিওয়ার বিটুইন 60 to 70% সময় কারেন্ট থাকছে না, 70 থেকে 60% সময় কারেন্ট থাকছে না। কাজেই জেনারেটর ব্যাকআপ সাপোর্টে আমাদের চালাতে হচ্ছে ডিজেলের, তো কস্ট প্রচুর বেড়ে গেছে আমাদের। শিফট ম্যানেজমেন্ট একটা অ্যাপ্রোচ আমরা নিয়েছি, যে গরমের সময়টা আমরা হয়তো বা 3-4 ঘন্টা রেস্ট দিয়ে ওটা আমরা রাতে যখন গরমটা কমে আসে তখন প্রোডাকশনটা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। খাত সংশ্লিষ্টদের হিসাবে দেশে নির্মাণ কাজের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত 35 লাখ শ্রমিক। পোশাক খাতে এই সংখ্যাটি প্রায় 60 লাখ। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা। প্রতি কেজি সোনালী বা পাকিস্তানি মুরগির দাম ছাড়িয়েছে 400 টাকা, অথচ ঈদের আগেও যার দাম উঠেছিল 320 টাকা পর্যন্ত। বিক্রেতারা জানিয়েছেন, তীব্র গরমে মুরগি মারা যাওয়ায় টান পড়েছে সরবরাহে। অন্যদিকে প্রতি কেজি আমদানি করা রসুন বিক্রি হচ্ছে 200 টাকায়। বাড়তি দাম পেঁয়াজ ও আলুরও। স্বস্তি নেই অন্যান্য সবজির বাজারেও। বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকুরি করা গিয়াসউদ্দিন সমাজে মধ্যবিত্ত শ্রেণীর একজন। 2-4 বছর আগেও খেয়ে পড়ে ভালোই কাটছিল দিনকাল, কিন্তু এখন 3 সদস্যের পরিবার চালাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে তাকে। সব জায়গায় দ্রব্যমূল্যের দাম অনেক বেশি, যেটা আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির জন্য খুব কষ্টকর দাঁড়াচ্ছে। কোনো সেভিংসে নাই, যা ইনকাম তাই খরচ, বরঞ্চ আরও লোন করতে হয় মাস শেষে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখী আচরণে এমন গল্পের মানুষ অসংখ্য, যারা নিয়ন্ত্রণহীন বাজারের সাথে পাল্লা দিয়ে টিকে থাকতে ছোট করছেন বাজারের ফর্দ, কিন্তু হিসেব মিলছে না তারপরেও। তা আমরা যারা আসলে মধ্যবিত্ত আছি, ঢাকায় থাকি, আমাদের এই বাসা ভাড়া এত বেশি, এ দিয়ে যে বাজারের সমন্বয় প্রতি মাস চালান, এটা আসলেই কষ্টকর। তারপরেও করতে হয় বেঁচে থাকার জন্য। আরও 10 টাকা বা 15 টাকা কম হলে আমাদের জন্য সুবিধা হতো। আলুর দামটা এখনও কন্ট্রোল করতে পারিনি, আলুর এখনও অনেক বেশি দাম যাচ্ছে, এটা আসলে খুবই আমাদের জন্য কঠিন। চলে যাচ্ছে এভাবে আর কি, কোনো রকমভাবে চলে যাচ্ছে, এভাবে অ্যাডজাস্ট করে চলতে হয় আর কি, এখন তো কিছু করার নাই। প্রতিনিয়ত নিত্য নতুন অজুহাতে বাড়ছে পণ্যের দাম। রমজানের আগে 320 টাকায় বিক্রি হওয়া সোনালী মুরগি বর্তমানে কিনতে হচ্ছে 400 টাকায়। বিক্রেতাদের যুক্তি, বাজারে কমেছে সরবরাহ। এছাড়া স্বস্তি নেই মাছের বাজারেও। আপনারা যারা করতেছে তার সবাই সরকারি লোক, এবং তারা তাদের প্রফিটের 50% নিজে রাখে, 50% দিয়ে দেয় পার্টিকে, পার্টি তারা ভাগ করে খায়। তা কে নিয়ন্ত্রণ করবে? যে রমজানের পরে যেটি সাপ্লাই করলে এটি আমরা অতিরিক্ত গরমের লেগা ছোট মুরগি বেচা সাফ করে দিছি, এখন মুরগি নাই গরমের লেগা। ডাল, আলু, মশলার দামে কাহিল সাধারণ মানুষ। পেঁয়াজের দামও ছুঁয়েছে 70-এর ঘর, আর রসুনের কেজি 200 টাকা। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা। আর এর সাথেই ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24-এর সময় হলো একটা বিরতির। ফিরছে একটু পরেই, আমাদের সাথেই থাকুন। চলতি বছর সর্বাধিক বিলিয়নিয়ার নিয়ে অর্থ সম্পদের দিক থেকে এগিয়ে থাকা দেশের তালিকা প্রকাশ করেছে হুরুন গ্লোবাল লিস্ট 2024। তালিকা অনুযায়ী 814 জন বিলিয়নিয়ার নিয়ে সবচেয়ে এগিয়ে রয়েছে চীন, আর মাত্র 14 জনের ব্যবধানে দ্বিতীয় অবস্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রতিযোগিতায় আরও আছে ভারত, যুক্তরাজ্য, জার্মানি ও সুইজারল্যান্ডের মতো দেশের নাম। নাদিয়া ইসলাম তুলির প্রতিবেদন। বিশ্বের সবচেয়ে ধনী কে কিংবা কোন দেশে সর্বাধিক ধনীর বসবাস, এমন তথ্য জানার আগ্রহ সবার। অর্থনৈতিকভাবে ক্ষমতাবান এসব ধনকুবের শুধু নিজ দেশের অর্থনীতিতে নয়, বরং তাদের প্রভাব বজায় থাকে আন্তর্জাতিক রাজনীতি থেকে শুরু করে গণমাধ্যম সহ সকল কর্মকাণ্ডে। অর্থ সম্পদের দিক থেকে এগিয়ে থাকা বিলিয়নিয়ারদের দেশের তালিকা প্রকাশ করেছে হুরুন গ্লোবাল লিস্ট 2024। 814 জন বিলিয়নিয়ার নিয়ে এবছর তালিকার শীর্ষে অবস্থান করছে চীন। গেল বছর 155 জন বিলিয়নিয়ার হারিয়েও দেশটি রয়েছে প্রথম অবস্থানে, আর এরপরে অবস্থান যুক্তরাষ্ট্রের।
দুই দেশের মধ্যে ব্যবধান মাত্র 14 বিলিয়নিয়ারের। প্রতিযোগিতায় টেক্কা দিতে গেল 1 বছরে দেশটিতে নতুন ধনকুব যুক্ত হয়েছে 109 জন। ফলে বর্তমানে এ সংখ্যা দাঁড়িয়েছে 800-তে। এদিকে 271 জন বিলিয়নিয়ার নিয়ে তৃতীয় অবস্থানে আছে পার্শ্ববর্তী দেশ ভারত। শুধু দেশ নয়, বরং বিলিয়নিয়ার বসবাসকারী শীর্ষ 20টি শহরের তালিকাও প্রকাশ করেছে হুরুল, যাতে দেখা যায় বিশ্বের সর্বাধিক ধনকুবের বসবাস যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে, যার সংখ্যা 119 জন। গেল বছর এ তালিকার শীর্ষে বেইজিং থাকলেও এখন তা নেমে এসেছে 4র্থ অবস্থানে। আর অল্প সময়ের মাঝেই বিপুল অর্থ সম্পদের মালিক হয়ে তৃতীয় ও 4র্থ অবস্থানে চলে এসেছে লন্ডন ও মুম্বাইয়ে অবস্থানকারী প্রায় 200 বিলিয়নিয়ার। তালিকায় উঠে আসা মোট 3,279 জন বিলিয়নিয়ারের প্রায় অর্ধেকই মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের দখলে, যে কারণে অর্থের ক্ষমতায় শক্তিশালী বলে গণ্য করা হয় দেশ দুটিকে, যার প্রভাব পড়ছে আন্তর্জাতিক রাজনীতি সহ সকল ক্ষেত্রে। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24। প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম বাড়ল 1 টাকা। মঙ্গলবার স্বয়ংক্রিয় সমন্বয় পদ্ধতির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে জ্বালানি বিভাগ। নতুন সিদ্ধান্তের ফলে আজ থেকে এই দুই জ্বালানির জন্য লিটার প্রতি গুনতে হবে 107 টাকা। অন্যদিকে পেট্রোল ও অকটেনের দাম বাড়ানো হয়েছে লিটারে 2.5 টাকা পর্যন্ত। গেল মাস থেকে এই পদ্ধতি চালু করেছে সরকার, যাতে প্রথম 2 দফায় ঘোষিত প্রজ্ঞাপনে কমেছিল এসব পণ্যের দাম। এছাড়া বিদ্যুৎ উৎপাদন ও ক্যাপটিভ পাওয়ারের জন্য প্রতি ঘনমিটার গ্যাসের দাম বাড়ানো হয়েছে 75 পয়সা, যা কার্যকর হচ্ছে 1 মে থেকেই। ইউক্রেন যুদ্ধের কারণে চাপের মুখে রয়েছে দেশের অর্থনীতি। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ। সৌদি আরবে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বিশেষ সভায় এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। তিনি বলেছেন, যুদ্ধের কারণে বিভিন্ন দেশ এখন অর্থনৈতিকভাবে চ্যালেঞ্জের মুখে। এতে বাংলাদেশের কোনো দায় না থাকলেও ভুগতে হচ্ছে দেশটিকে। এই সংকট কাটাতে বৈশ্বিক আর্থসামাজিক কাঠামো পুনর্গঠনের পরামর্শ দিয়েছেন তিনি জানান, করোনা মহামারীতেও বাংলাদেশের উন্নয়ন অব্যাহত ছিল। টেকসই উন্নয়নের লক্ষ্যে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা। বিশ্ব অর্থনৈতিক ফোরামের বিশেষ সভায় 90টি দেশের প্রায় 1000 প্রতিনিধি অংশ নিয়েছেন। এই ছিল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24 এর এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।